ভাইয়া, তোকে যে বলেছিলাম আমার জন্য একজন বিয়ে ঠিক করতে, করেছিস? হুম, আজ থেকেই সে জয়েন করবে। তা সে মেয়ে না ছেলে? তোর বউ। মানে? মামা মানে মেয়ে। ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বললাম, তুই আরও কি যেন বললি মনে হয়। কই কিছু না তো, মনে মনে বললাম। কাম সেরেছে। কি বলে ফেলেছি। ছাগলটা যদি একবার বুঝতে পারে তো কি যে করবে তা তো শুধু বিধাতাই জানে। কিরে, কি হলো? কিছু না তো। তুই বোধ হয় একটু বেশিই শুনেছিস। তুই কাজ কর, আমি গিয়ে দেখে আসছি এলো কি না। বলেই সেখান থেকে কেটে পড়লাম। আমি আর কিছু না বলে ফাইল দেখতে লাগলাম। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, মে আই কামিং স্যার? আমি ফাইলের ওপর চোখ রেখেই বললাম, ইয়েস কামিং। মেয়েটির উপস্থিতি টের পেয়ে বলে উঠলাম, বসুন। মেয়েটি এখনও দাঁড়িয়ে আছে। নাম কি আপনার? তোর বউ। হোয়াট? আমি একটা বিয়াক্কেল মার্কা হাসি দিয়ে বললাম, না মানে আমার নাম বউ কথা কও স্যার। মনে মনে বলতে লাগলাম, কেন রে ছাগল, আমি কে তুই জানিস না? ও জানবি কি করে, তোর কি সেই সময় আছে নাকি? অনেক জ্বালিয়েছ চান্দু, এবার দেখো আগে আগে হোতা হে কিয়া। মেয়েটার কথা শুনে এবার অবাক হয়ে ওর দিকে তাকালাম। মেয়েটা আমার সমবয়সী হবে হয়তো, তবে বড় যে হবে না তা নিশ্চিত। তাই ওকে তুমি করেই বললাম। কি বললে? মনে মনে বললাম, তোর মাথা খবিস খারবান। তারপর জোরে বললাম, কই কি বললাম স্যার, কিছু বলিনি তো। আমি শুধু বলেছি আমার নাম বউ কথা কও। বউ কথা কও, এটা আবার কারোর নাম হলো নাকি? তুমি কি আমাকে বোকা মনে করো? না, তোকে তো একটা গাধা, কুত্তা, বিলাই, ছাগল, গন্ডার মনে করি, বুঝলি? না না স্যার, কি যে বলেন, আপনাকে বোকা মনে করব কেন? আসলেই আমার নাম বউ কথা কও। একটু ন্যাকামো করে বলে উঠলাম, কেন স্যার, আমার বায়োডাটা দেখেননি আপনি? ওর কথা শুনে ওর ফাইলটা হাতে নিলাম। সত্যিই তো, ওর নাম বউ কথা কও। এটা আবার কেমন নাম, আজীব। এ যুগেও কেউ এমন উদ্ভট নাম রাখে? তাই ওকে বলে উঠলাম, এই মেয়ে, আমি তোমাকে এত বড় আর উদ্ভট নামে ডাকতে পারবো না। ছোট কোনো নাম থাকলে বলো। তবে স্যার আমায় আপনি বউ বলেই ডাকেন। হোয়াট রাবিশ! আমি তোমায় কেন বউ বলে ডাকতে যাব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? কেন স্যার, আপনিই তো বললেন ছোট নাম বলতে। ওর কথা শুনে আমার মেজাজটাই বিগড়ে গেল। তাই ধমকের সুরে বলে উঠলাম, তাই বলে এমন উদ্ভট নামে ডাকতে হবে? বলেই এবার ওর দিকে ভালোভাবে তাকালাম। এ কেমন মেয়ে রেখেছে ভাইয়া আমার জন্য? দেখতে তো আস্ত একটা খ্যাত মনে হচ্ছে। মেয়েটার পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে নিলাম। বেশ কালো গায়ের রং, কালো বললে ভুল হবে, একেবারে কালো কুচকুচে। চুলগুলো দুই পাশে বেনি করা, চোখে মোটা কালো ফ্রেমের চশমা পরা, নাকে ইয়া বড় নথ। কালো তো কালো, তার ওপর আবার টকটকে লাল ফুলহাতার 3 পিস পরেছে। দেখতে একেবারে মা কালী লাগছে। আমি নিশ্চিত অন্ধকারে ওকে দেখলে যে কেউ ভূত ভেবে জ্ঞান হারাবে। ভাইয়া কি আমার জন্য আর কোনো মেয়ে খুঁজে পেল না? এমন একটা পেতনিকেই বাছাই করতে হলো। স্নিগ্ধকে এভাবে তাকাতে দেখে একটু দুষ্টুমি করে বলে উঠলাম, স্যার আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমার বুঝি লজ্জা করে না? মেয়েটির কথাই আমার ধ্যান ভাঙল। কই তাকিয়ে আছি? বিড়বিড় করে বলে উঠলাম, যেই না চেমেরা কুত্তাই করে ক্যামেরা। ওর নাকি আবার লজ্জা করে। লজ্জারাও যে এমন পেতনিকে দেখে ভয়ে পালাবে, যত সব। ওর বিড়বিড় করে বলা কথাটা ঠিকই কানে এলো আমার। মন তো চাইছে ওষ্ঠা মেরে সূর্যে পাঠায়, যেন ঝলসে যায়। সাধে কি আর এমন সেজেছি? আরে ছাগল, তোর মায়ের কথাই তো আজ আমাকে এমন কালিছালি মাখতে হয়েছে। একবার তোকে বাগে পাই, তারপর দেখ তোর কি হাল করি। পরক্ষণেই ওর মায়া মাখা মুখের দিকে তাকাতেই মনে পড়ে গেল ছোটবেলার কিছু স্মৃতি। ডুব দিলাম অতীতে। এটা চিনিস? জুতা দেখিয়ে বললাম কথাটা।
তোর গলায় বেঁধে রাখ। এটা দিয়ে তো তোর গালে দেবো রামছাগল। ভালো চাস তো তাড়াতাড়ি নিচে নেমে আয়। না, এখন নামতে পারবো না। তবে রে, তোকে নামতে হবে না, আমি আসছি। বলেই দুপুর জুতোটা কোমরে গুজে আম গাছটাতে উঠতে লাগলো। আম গাছের বাঁকা ডালটাতে বসে মনে সুখে আম খাচ্ছি আর পা দোলাচ্ছি আমি। দুপুর উঠে এসেই ধরাম ধরাম বাড়ি শুরু করলো আমাকে। মারতে গিয়ে ভুলেই গেছে যে সে গাছে আছে, যার দরুন টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেল পুকুরে। তবে একা পড়েনি, পড়তে নিলে আমার টি শার্টের কলারে ধরে নাই দুপুর। আমি গাছে না ধরেই বসেছিলাম, যার দরুন শেষ রক্ষে আর হলো না। কেউই আর থাকতে পারলাম না গাছে, ধপাস করে পড়লাম পানিতে, কারণ বাঁকা ডালটা ছিল পুকুরের ওপর। ও আপনাদের তো আমাদের পরিচয়টা দেওয়া হয়নি এখনও। আমার আব্বু ও দুপুরের আব্বু দুই বন্ধু তো নয়, যেন দুই ভাই। পাশাপাশি জমি কিনে দুটি বাড়ি বানিয়েছেন ওনারা। আমরা দুই ভাই, মুগ্ধ ও স্নিগ্ধ। টুপুর ও দুপুর দুই বোন। দুই পরিবারের ছোট বলে আদরের বাদর আমরা দুইজন। এবার গল্পে ফেরা যাক। পানিতে পড়েও দুপুরের ক্ষান্ত নেই, মারামারি শুরু। কে কাকে হাতড়াতে পারে, সারা পুকুর সাঁতার কেটে মারামারি করছি দুজন। শান বাঁধানো পুকুর ঘাটে বসে আছে আমাদের দাদুরা। দুজনেই চিৎকার করছে উঠে আসতে, কিন্তু কে শুনে কার কথা। 2 ঘন্টা পর ক্লান্ত হয়ে উঠে এসে কৃষ্ণচূড়া গাছের নিচে ঘাসের ওপর পাশাপাশি শুয়ে পড়লাম দুজনেই ভিজে একাকার। তোকে তো আমি পরে দেখে নেব। কেন রে কানি, এখন কি চোখ বন্ধ করে আছিস নাকি? না রে কানা বিলাই, এখন খুব ক্লান্ত, তাই বেঁচে গেলি বলে দুজনেই হাঁপাতে লাগলাম। এবার বলি মারামারির আসল ঘটনা। আমাদের আব্বুরা পাশাপাশি বাড়ি বানিয়েছেন, কিন্তু এমনভাবে বানিয়েছেন যে এ বাড়ি থেকে ও বাড়িতে যেতে মেন দরজা দিয়ে যাবার কোনো প্রয়োজন হয় না। এক ব্যালকনি থেকে আরেক ব্যালকনিতে, এক ছাদ থেকে আরেক ছাদে, এমনকি জানালা দিয়েও অনায়াসে যাওয়া যায়। দুপুরের জানালা ব্যালকনি ও আমার জানালা ব্যালকনি সামনাসামনি। আজ আমি দুপুরের রুমে এসে ওর সমস্ত সাজের জিনিসগুলো দিয়ে ওর শখের টেডি বিয়ারকে ইচ্ছে মতো সাজিয়ে নাজেহাল করে দিয়েছি, যার জন্য দুপুর আমার ওপর এতটা ক্ষেপে আছে। কারণ এই টেডি বিয়ারটা ছিল দুপুরের অনেক প্রিয়। তবে দুপুর যে একেবারে দুধের ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না। সে আমার শখের টি শার্টটাতে ইচ্ছে করে কাদা মাখিয়ে বাগানে ছুঁড়ে ফেলেছিল, তাই আমিও পাল্টা শোধ নিলাম। দুষ্টুমিতে কেউ কাউকে ছেড়ে যায় না, দুজনেই সমান মাত্রায় ফাজিল। দুজন যেমন মারামারি করি, তেমন আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারি না। আমাদের জন্ম হয়েছে একই দিনে, 25 মিনিট আগে পড়ে। আমরা এখন ক্লাস 10-এ পড়ি, সামনেই টেস্ট পরীক্ষা। দুজন যেমন চঞ্চল তেমন মেধাবী। মাঝে মাঝে স্যারেরাও হিমশিম খায় কাকে ফার্স্ট ও কাকে সেকেন্ড দিবে এ নিয়ে। কিছুক্ষণ জিরিয়ে চোরের মতো দুজনেই বাড়িতে প্রবেশ করি, পাইপ বেয়ে, যেন কেউ দেখতে না পায়। ওয়াশরুমে ঢোকে কাপড় চেঞ্জ করে দুপুর জানালা দিয়ে আমার রুমে আসে। তারপর দুজনে নিচে নামি। আমার আম্মু খুবই শান্ত স্বভাবের, তাই দুষ্টুমি করার পর ওনার কাছেই একমাত্র যেতে সাহস পায়। দুপুরের মা খুব রাগী, তাই কেউ ভুলেও তার কাছে যায় না। তবে দুপুরের অন্যায় মেনে না নিলেও আমাকে খুব ভালোবাসেন তিনি। শত অন্যায় করলেও আমার 7 গুণ মাফ। মামনি, খুব ক্ষুধা লাগছে গো, তাড়াতাড়ি খেতে দাও তো। কেন রে, তোদের বাড়িতে কি ভাতের অভাব পড়েছে নাকি? আরে কি যে বলো না, ভাতের আবার অভাব পড়বে কেন? আজ তোমার রান্না খেতে মন চাইলো, তাই চলে এলাম। জানি তো কেন আজ আমার রান্না খেতে মন চাইছে। তা জানোই যদি, তবে প্রশ্ন করছো কেন? তাড়াতাড়ি দাও, নয়তো তরকারির বাটিতেই কিন্তু বসে পড়বো বলে দিলাম। তা এতই যদি মাকে ভয় পাস, তবে দুষ্টুমি না করলেই হয়। আরে কি যে বলো না তুমি, আমি কোথায় আবার দুষ্টুমি করলাম? আমি তো ভালো মেয়ে, আম্মু তো শুধু শুধু বকা দেয়। তুমি কি খেতে দিবা, না শুধু আজহাইরা প্যাচাল পারবা, কোনটা? আমার কথা শুনে মামনি মৃদু হেসে আমাকেও স্নিগ্ধকে ভাত বেড়ে দেয়।
এভাবেই কাটতে থাকে আমাদের দিনগুলো। কথাগুলো মনে হতেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। আমাকে হাসতে দেখে স্নিগ্ধ ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে মিস বুকটি ফিশ, এভাবে হাসছো কেন? স্নিগ্ধর মুখে বুকটি ফিশ নামটা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, বুকটি ফিশ? তোমাকে আজ থেকে এই নামেই ডাকবো। শালা হারামি, তোর এত বড় সাহস আমাকে শেষমেশ পাখি থেকে মাছ বানিয়ে দিলি? তোর জীবনেও ভালো হবে না, দেখে নিস। মন তো চাইছে উষ্ঠা মেরে 10 তলা থেকে নিচে ফেলে দিই। ধুর, কেন যে আসলাম চাকরি করতে, আর আমিও একটা পাগল। কেন যে এমন উদ্ভট নামটা বলতে গেলাম ছাগলটাকে। আমার আগেই বোঝা উচিত ছিল বান্দর যতই বুড়ো হোক না কেন তার বাদরামি কখনোই ভোলে না। খবিশ, উল্লুক, ভাল্লুক, পেঁচা, কাক, হাতি একটা, এমন আরো অনেক বিখ্যাত বিখ্যাত গালি দিতে লাগলাম। ওর মুখের এমন রিয়াকশন দেখে বুঝতে আর বাকি রইল না সে যে আমায় গালি দিচ্ছে। একটা বাঁকা হাসি দিয়ে বললাম, এই যে মিস, বকবক শেষ হলে আপনি আপনার কাজে মন দিন। আমার কথাই ধ্যান ভাঙে দুপুরের। একটু রাগী গলাতে বলতে লাগলো, তা আমার কেবিনটা কোথায় বলবেন কি? ইশারায় বাঁদিকে থাকা টেবিলটাই দেখিয়ে দিলাম। দুপুর রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে চেয়ারে ধপাস করে বসলো। ওকে আরও খ্যাপাতে বললাম, এই যে মিস আলুর বস্তা, একটু আস্তে বসেন, নয়তো চেয়ার বেচারা ব্যথা পাবে অমন হাতির ভরে। বলেই আমি হাসতে হাসতে নিজের কাজে মন দিলাম। দুপুর আমার কথা শুনে আরও তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে পারছে না আমায় চিবিয়ে খেতে। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনের পাতায় ভেসে উঠল কিছু স্মৃতি। আজ আমাদের এসএসসি পরীক্ষা শেষ হলো। আমি তো মহা খুশি, আর স্কুলে যেতে হবে না। ভাবতেই মনে লাড্ডু ফুটছে। আজ আমি মামার বাড়ি যাব, কিন্তু বোনটা খারাপ, কারণ স্নিগ্ধ যাবে না। তবে অনেকবার বলেছি ওকে, কিন্তু স্নিগ্ধ যাবে না, সে নাকি ওর ফুপির বাড়ি যাবে। বিকেলে আমি চলে এলাম মামার বাড়ি। স্নিগ্ধ রাতে গিয়ে পৌঁছে ওর ফুপির বাড়িতে। রাতে খাবার খেয়ে শিউলি, মানে আমার মামাতো বোনের সাথে শুয়ে গল্প করছি। শিউলি তো অনেক দিন পর আমাকে পেয়ে এটা সেটা বলছে, কিন্তু আমার মনটা খারাপ, বারবার মনে উকি দিচ্ছে স্নিগ্ধর কথা। মনে মনে বলছি, কি এমন হলো যে এক রাতে স্নিগ্ধ এমন পাল্টে গেছে? আজ একটিবারও কল দেয়নি কেন? এমনটা তো কখনো হয়নি। আর আমি কি এমন করলাম ওর সাথে যে এমন করছে সে? না, আর ভাবতে পারছি না। তাই ওকে কল দিলাম, কিন্তু হারামিটা কল ধরছে না। প্রায় 50 বার কল দিলাম, একটি বারও সে কল রিসিভ করেনি। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, বুক ফেটে কান্না চলে এলো। তুই যতই কথা বলতে চাস না কেন, আমি আর কখনোই তোর সাথে কথা বলবো না। তুই আমার অনুভূতি নিয়ে খেলেছিস, আমি তো তোকে কখনোই ক্ষমা করব না। আজকের পর থেকে আমি আর কখনোই তোর মুখ দেখব না। কেন করছিস আমার সাথে এমনটা? আমার অপরাধটা কি? একবার, শুধু একবার বল, বিশ্বাস কর, তোর জন্য যে আমি জীবনটাও দিতে পারি। কেন বুঝিস না কতটা ভালোবাসি তোকে? প্লিজ একটিবার কথা। ছাদে রকিং চেয়ারটাতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। ঠিক সে মুহূর্তেই আবার দুপুরের কল এলো। গতকাল রাতের কথা মনে হতেই চোখ দুটি রক্তবর্ণ ধারণ করলো। হাত মুষ্টিবদ্ধ করে নিলাম। রাগে গা যেন জ্বলছে, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সজোরে আছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেললাম। রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে বলে উঠলাম, আমি আর কখনো তোর মুখ দেখতে চাই না, কখনোই না। তুই একটা বিশ্বাসঘাতক, বেঈমান। আরে আমি তো তোকে আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম, কখনো একটু অমর্যাদা করিনি তোকে। কিন্তু তুই তো এতদিন আমার সাথে নাটক করে এসেছিস। তোকে ভালোবাসা কি আমার অপরাধ ছিল যে তুই একেবারেই জিন্দা লাশ বানিয়ে দিলি আমায়? এসবই ভাবছি আর একটার পর একটা সিগারেট ফুঁকছি। আমার এমন অবস্থা দেখে সন্দীপ, মানে আমার ফুপির ছেলে, কাঁধে হাত রেখে বলে, স্নিগ্ধ, শান্ত হ ভাই, কেন এমনটা করছিস? এভাবে ভেঙে পড়লে কি চলে? ভাইয়া, তোমার সাথে আমাকে কানাডায় নিয়ে যাবে? তোমার সাথেই আমি যেতে চাই। ভাইয়া কল দিয়ে আব্বুকে সবটা বলে, আর এও বলে 1 সপ্তাহের মধ্যেই যেন সব কিছুর ব্যবস্থা করে ফেলেন, কারণ সে 1 সপ্তাহ পর কানাডা ব্যাক করবে এবং আমাকেও সাথে করে নিয়ে যাবে। প্রথমে আম্মু রাজি না হলেও পরে
ছেলের জেদের কাছে হেরে গিয়ে অবশেষে রাজি হতে হয়। আমি আর বাড়ি যাইনি, ফুপির বাড়ি থেকেই কানাডা চলে যাই। আর দেখা হয়নি দুপুরের সাথে। কেন করলি এমনটা? কি অপরাধ ছিল আমার? কেন এতগুলো বছর আমায় এতটা কষ্ট দিলি বল? আমি হাতের ফাইলটা শেষ করে পাশের টেবিলে তাকাতে দেখি মেয়েটা কেমন যেন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার দিকে। ভাব এমন যেন যুগ যুগ ধরে তৃষ্ণাত্ম ওই আখি যুগল তার তৃষ্ণা মেটাচ্ছে। তাই বলে উঠলাম, এই যে ভাবনা রানী, এমন ড্যাবড্যাব করে তাকিয়ে কি দেখছেন আমার দিকে? কিন্তু সে এখনও নিশ্চুপ। তাই একটু গলা খাকারি দিয়ে বলে উঠলাম, এই যে মিস বুকটি ফিশ, এমন হা করে তাকিয়ে আছেন কেন? মুখে পোকা ঢুকবে তো। এতক্ষণে হুঁশ হলো দুপুরের, তাই আমতা আমতা করে বলতে লাগলো, কই, আমি কখন আবার আপনার দিকে তাকিয়েছিলাম? আরে আমি জানি জানি যে আমি খুবই স্মার্ট, তাই তো মেয়েরা এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলতে লাগলাম, আইছি আমার ছ্যামট, শালা লাল টিকটিকি, তোর থেকে না হনুমান অনেক সুন্দর, তোকে তো পচা কুমড়ার মতো লাগে। কিছু বললে নাকি? কই না তো, আপনাকে আবার কি বলবো? না বললেই ভালো, এই ফাইলটা নিয়ে কমপ্লিট করে দাও বলেই আবার কাজে মন দিলাম। দুপুর নিজের ডেস্ক থেকে উঠে এসে ফাইলটা নিয়ে যাই। সব চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে কাজে মন দেই। কাজ করতে করতে লাঞ্চের সময় পেরিয়ে যেতে লাগলো, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমি অনেক আগেই কেবিন থেকে বেরিয়ে গিয়েছিলাম একটা কাজে। দুপুর এতটাই কাজে মগ্ন ছিল যে কে আসছে আর কে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমি যাওয়ার সময় দুপুরকে যেভাবে দেখে গিয়েছিলাম, এখন এসেও ঠিক সেভাবেই দেখলাম। তাই কিঞ্চিত বিরক্তি নিয়ে ওর দিকে তাকালাম। মনে মনে বললাম, এটা রোবট নাকি মানুষ? কাজে মানুষ এতটাও বিভোর হয় কি করে? আচ্ছা, ও কি খেয়েছে নাকি এখনও খায়নি? ধুর, আমি এত ভাবছি কেন? ও খেলেই কি আর না খেলেই কি, তাতে আমার কি? বলেই নিজের চেয়ারে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর ফাইলটা কমপ্লিট করে একটা সুস্থির নিঃশ্বাস ফেলে ওর দিকে তাকাতেই সময়টা যেন সেখানেই আটকে যায়। মুখে কলম গুছিয়ে কিছু একটা চিন্তা করছে স্নিগ্ধ। এটা ওর ছোটবেলার অভ্যেস। আমি পলকহীনভাবে তাকিয়ে আছি। মনটা ছুটে গেল সেই হারানো দিনগুলোতে। মনে মনে বলতে লাগলাম, আগের থেকেও অনেক কিউট হয়ে গেছে পাগলটা। ইচ্ছে তো হচ্ছে দৌড়ে গিয়ে চাপটে ধরে বলি, আর তোকে হারিয়ে যেতে দেব না, এই বুকের মাঝে লুকিয়ে রাখবো, যেন আর কোথাও পালিয়ে যেতে না পারিস। আমার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব তোকে, বেঁধে রাখবো হিয়ার মাঝে। দুপুর একদৃষ্টিতে তাকিয়ে আছে আর এসব ভাবছে। হঠাৎ আমার চোখ পড়ল দুপুরের চোখে। যেন দৃষ্টি সরাতেই পারছি না, চুম্বকের মতো টানছে। মনে মনে বলতে লাগলাম, কে ও? কেন এত করে টানছে আমাকে ওর প্রতি? কি আছে ওর চোখের মাঝে? কেন এত আপন মনে হচ্ছে ওকে? কেন ওর থেকে চোখ ফেরাতে পারছি না? চোখ দুটি কেন এত চেনা চেনা লাগছে? তবে কি ও দুপুর? হঠাৎ দুপুরের কথা মনে হতেই চোখ নামিয়ে নিলাম। রাগে ফুঁসতে ফুঁসতে খুব জোরেই একটা ঘুষি দিলাম টেবিলে। শব্দ শুনে দুপুরের হুঁশ এলো। আচমকা এমন কিছু হওয়াতে দুপুর কিছুটা ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে উঠল, কি হয়েছে স্যার? ওই, কি বললে তুমি? কই স্যার, কি বলেছি আমি? আমি কি বয়রা হয়ে যাচ্ছি নাকি যে সবসময় এক লাইন বেশি শুনে ফেলছি? সে তো আমায় স্যার বলল, আর আমি কি না স্যার ভেবে বসলাম? নিজেকে নিয়ে নিজেই বাজে কথা ভাবছি। এই মেয়েটা দেখছি আমায় পাগল করেই ছাড়বে। আমাকে শান্ত দেখে দুপুর মনে মনে বলতে লাগলো, যাক বাবা, খুব বড় বাচ্চা বেঁচে গেছি। শয়তানটা যদি বুঝতে পারতো তবে হয়তো আমায় শুলে চড়াতো। অফিস শেষে মুগ্ধ ভাইয়া আর আমি একসাথে বাড়ি ফিরি, কারণ আমি ওদের বাড়িতেই থাকি। ভাইয়া জিজ্ঞেস করে, কিরে, কেমন কাটলো অফিস টাইম? তোমার গুণধর ভাইয়ের পাল্লায় কি ভালো যাবার কথা নাকি? আজ তো একটা ডেভিল তোমার ভাই, এত এত কাজ করিয়েছে আমাকে দিয়ে। ও কেমন সেটা তো আমার থেকে বেশি তুই ভালো জানিস। কি রে বাবা, অফিস তো সেই কখন শেষ হয়েছে, তোর ফিরতে এত দেরি হলো কেন?
বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি কফি করে আনছি। কফিটা আমার রুমে পাঠিয়ে দিন তো, আমি প্রচণ্ড টায়ার্ড। এই বলেই স্নিগ্ধ উপরে চলে গেল। এবার আমি কিচেন রুম থেকে বেরিয়ে এসে মামনির গলা জড়িয়ে ধরে বললাম, মামনি তুমি বসো, আমি কফি দিয়ে আসি। ভুলেও এমন কাজ করতে যাবি না। ও যদি একবার বুঝতে পারে যে তুই এখানে আছিস, তবে তাণ্ডব শুরু করবে। আমার কথা শুনে দুপুরের মনটা খারাপ হয়ে গেল। কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আচ্ছা মামনি, আমি কি এমন অপরাধ করেছি যে ও এমন করছে? আমার অপরাধটা কি একবার বলবে প্লিজ? জানি না রে মা, কি এমন হলো, ও কেন এমন করছে। বিশ্বাস কর, ওকে তো অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে একটিবারও সত্যিটা কি বলেনি, সবসময় এড়িয়ে গেছে। তখনই উপর থেকে স্নিগ্ধার চিৎকার শোনা যায়, আম্মু, আমার কফি কোথায়? ওর চিৎকার শুনে দুজনেই আঁতকে উঠি, তাড়াতাড়ি কফি করতে চলে যাই। এই নাও কফি, তাড়াতাড়ি যাও, নয়তো তোমার হুলো বিড়ালটা আবার চিৎকার করবে ষাঁড়ের মতো। দুপুরের মাথায় একটা চাটি মেরে হাসতে হাসতে বলে উঠলাম, স্নিগ্ধ যদি শুনতে পায় না, তবে তোর খবর আছে। আমি কি ওর সামনে বলবো নাকি যে সে শুনবে? তোমার ছেলে তো আজ তো একটা বজ্জাত, আজ অফিসে আমাকে দিয়ে এতগুলো কাজ করিয়ে নিয়েছে, ডেভিল একটা। পাগলি মেয়ে একটা। বলেই কফি নিয়ে স্নিগ্ধর রুমে চলে এলাম। স্নিগ্ধ সবে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে। সে আমাকে দেখিয়ে বিছানায় এসে বসে। কফির মগটা স্নিগ্ধর হাতে ধরিয়ে দিয়ে টাওয়ালটা নিয়ে ছেলের মাথা মুছতে মুছতে বলে উঠলাম, এত বড় হয়েছিস, এখনও নিজের যত্ন নিতে শিখিসনি। কবে নিজের যত্ন নিতে শিখবে? আমার যত্ন নিতে আমার আম্মু আছে তো, তবে আমার আবার কিসের চিন্তা? আমি কি সারা জীবন থাকবো নাকি মরে? আর কিছু বলতে না দিয়ে আম্মুর মুখ চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলাম, তোমাকে কোথাও যেতে দেব না। বিধাতাকে বলো তোমার আগে যেন তিনি আমায় নিয়ে যান। পালাই শার্ট, কি জাদা বলছিস? মা হয়ে ছেলের মৃত্যু কামনা করব, সেটা ভাবলে কি করে? আল্লাহ যেন আমার আয়ও দিয়ে দেন তোদের, এই কামনাই করি। আর কোনো কথা না, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ, এক্ষুনি খাচ্ছি বলেই কফিতে চুমুক দিলাম, কিন্তু কফির স্বাদটা আজ অন্যরকম। তাই আম্মুকে জিজ্ঞেস করলাম, আজ কফিটা কে বানিয়েছে গো? আজ তো ওই কি আমতা আমতা করছো? তুমি কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছো নাকি? পেঁচার মা আজ কফি বানিয়েছে, পেঁচার মা। কি প্যাচার মা? সেটা আবার কে? আর এটা আবার কোনো নাম হলো নাকি? আজ কি অদ্ভুত নামের দিবস নাকি? মানে আজ আমার নতুন পিয়ে এসেছে, তার নাম কি জানো? তুই না বললে আমি জানবো কি করে? আমার পিয়ের নাম বউ কথা কও। এখন বাসায় এসে শুনি প্যাচার মা। এসব হচ্ছেটা কি? কথাটা এতটা জোর গলায় বললাম যে পাশের রুমে থাকা ভাইয়াও শুনতে পায়। আমার কথা শুনে হাসতে হাসতে পেট চেপে ধরে বিছানায় বসে পড়ে সে। দুপুর ওর রুমে ছিল, ওকে হাসতে দেখে বলে উঠল, কি হলো, এমন পাগলের মতো হাসছো কেন? হাসবো না? ভবিষ্যতে আমার ছোট ভাইয়ের নাম পেঁচা রাখবে আম্মু, তাই হাসছি। কি যাতা বলছো? প্যাঁচা প্যাঁচা আবার কারোর নাম হয় নাকি? হয়নি, তবে হবে। তোর ছেলের নাম। মানে কি? আরে কফিটা তো তুই বানিয়েছিস। তুই যদি স্নিগ্ধার বউ হস, তবে ওর ছেলে তোর ছেলে হবে না? আমার কথা শুনে নূপুর লজ্জায় সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে, কিন্তু এখনও আমি বুঝতে পারিনি যে আমার বিয়ে যে দুপুর। আর তার থেকেও বড় কথা, সে যে আমাদের এই বাড়িতে থাকে। আসলে বাড়িতে থাকলে আমি বেশিরভাগ সময় হয় নিজের রুমে, নয়তো ছাদেই কাটাই। তাই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই। সেও কখনো আমার সামনে পড়েনি। আগামী সপ্তাহে দাদুর বাৎসরিক মিলাদ। আব্বু ঠিক করেন এবছর গ্রামের বাড়িতে গিয়ে সব আয়োজন করবেন। বাড়ির সবাই যাবে। আমি প্রথমে না করলেও পরে দাদুর কথা চিন্তা করে গ্রামে যেতে রাজি হই। আমি কানাডা থেকে ফেরার পর কখনো গ্রামে যাইনি,
ঢাকাতেই নিজের বিজনেস শুরু করি। আমার কারণেই আব্বু আম্মু ভাইয়াকে ঢাকায় আসতে হয়। আমাদের সাথে আমার পিএও যাবে, তাই সবাই একসাথে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। গাড়ি ড্রাইভ করছি আর আনমনেই ভাবছি ফেলে আসা দিনগুলোর কথা। 4 ঘন্টা পর এসে পৌঁছালাম গ্রামে। এত বছর পর আমি আসছি শুনে দুপুরের বাড়ির সবাই আমাদের বাড়ি এসে দাঁড়িয়ে আছে। মিমি মানে দুপুরের মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পাড়াপড়শি অনেকেই আসে আমার সাথে দেখা করতে। একে একে সবার সাথে কথা বলে বাড়ির ভেতরে গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুপুর 1টা আসেনি। তার মানে সে সত্যি আমাকে ভুলে গেছে। আর কিছু না ভেবে নিজের রুমে চলে এলাম। বিকেলে ছাদে বসে আছি, তখন ভাইয়া এসে বসে আমার পাশে। ইরে, একা একা এখানে বসে আছিস যে? না, এমনিতেই। কাউকে মিস করছিস? আমি চমকে তাকালাম ভাইয়ার দিকে। সত্যি করে একটা কথা বলবি? কি কথা? কেন নিজেকে এতটা শেষ করে দিচ্ছিস? কে বলেছে এসব কথা? এত ভালোবাসিস দুপুরকে, তবু কেন এমন করছিস? রাগান্বিত কণ্ঠে বললাম, একদম ওই মেয়ের নাম বলবেন আমার সামনে। ঘৃণা করি ওকে। মিথ্যে বলিস না। আমি তোর চোখে এখনো দুপুরের জন্য ভালোবাসাটা দেখি, ঠিক আগে যেমনটা ছিল। দেখ, বড় ভাই কিন্তু ভাই না, বন্ধুও হয়। আজ আর সত্যিটা লুকাতে পারলাম না। ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠলাম, সে আমাকে ভালোবাসে না ভাইয়া, সে ভালোবাসে মিজানকে। তোকে কে বলেছে দুপুর মিজানকে ভালোবাসে? দুপুর কি নিজেই বলেছে? না, আমাদের পরীক্ষার দিন মিজান এসে বলেছিল ওরা দুজন দুজনকে নাকি ভালোবাসে। আমি প্রথমে ওসব বিশ্বাস করিনি, কিন্তু যখন নিজের চোখে প্রমাণ পেলাম তখন সবটাই পরিষ্কার হয়ে গেছে। প্রমাণ কিসের প্রমাণ? দুপুরের গলায় মিজানের দেওয়া চিহ্ন। তুই ভুল দেখছি। তোর মনে আছে হাসিয়াপুর বেবির কথা? কিন্তু এখানে হাসিয়াপুর বেবি আসলো কোত্থেকে? সেদিন দুপুর ওকে কুলে নিয়ে দুষ্টুমি করে ওর হাতের চকলেটটা লুকিয়ে নিয়েছিল, তাই পুচকে রাগে ওর গলায় কামড় বসিয়ে দেয়। তাই ওর গলায় চিহ্নটা হয়েছিল। তখন সেখানে আমি আর মিজানও উপস্থিত ছিলাম। আমার কথা শুনে স্নিগ্ধ হা হয়ে গেছে। এই সামান্য একটা বিষয় নিয়ে এতটা বছর ধরে নিজেও কষ্ট পেলি, ওকেও এতটা কষ্ট দিয়েছিস। আগেও বলেছিলাম নিজের রাগটাকে কন্ট্রোল করতে শেখ, কিন্তু তুই কারো কোনো কথাই শুনলি না। এখনো সময় আছে, পুরনো কথা ভুলে গিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে টেনে নে। কি করে নেব? মহারানী যে কোনো খোঁজই নেই। সে কখন এসেছে? কিন্তু সে কি একটিবার আমার সাথে দেখা করতে এসেছে? তোর কি চোখ আছে যে তুই দেখবি? তোমার কি মনে হয় আমি অন্ধ? এতক্ষণ আমি আমাদের ছাদে রেলিং ঘেঁষে বসে বসে ওদের কথা শুনছিলাম। ও, তবে এই ব্যাপার মনে মনে বলতে লাগলাম, একটিবার কেন একটিবার জিজ্ঞেস করিসনি আমায়? আমার থেকে ওই মিজান তোর কাছে বড় হলো? আর কথা বলবো না তোর সাথে, জীবনেও না। তোর ইগো এতটাই যে 6 মাস ধরে একই সাথে থাকার পরেও ওকে তুই চিনতে পারিসনি। সত্যিই তুই অন্ধ। ভাইয়ার কথা শুনে আমি বাকরুদ্ধ। তার মানে আমার পিয়ে দুপুর ছিল? আর এক মুহূর্ত দেরি না করে ছাদ থেকে নেমে এলাম। এদিক ওদিক সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও দুপুর নেই। তবে কোথায় গেল মেয়েটা? কিছুক্ষণ চিন্তা করার পর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তাই এক মুহূর্ত দেরি না করে পুকুর পাড়ে সেই আম গাছটার কাছে চলে এলাম। মহারানী উদাস বদনে পুকুরের দিকে তাকিয়ে পানিতে ঢিল ছড়ছে। আমি এমন একটা ভাব নিলাম যেন কিছুই হয়নি। দুপুর ছাদ থেকে নেমে আসার সময় আমার চোখ এড়াতে পারেনি। বেশ বুঝতে পারলাম আমাদের কথা শুনে অভিমানের বড্ড অভিমান হয়েছে, কিন্তু এত সহজে তো আমি ওনার অভিমান ভাঙাবো না। এই 6 মাসে আমায় বহুত জ্বালিয়েছ চান্দু, এবার তো তোমার পালা। কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম, এই যে মিস বুকটি ফিশ, কখন থেকে খুঁজছি, আর তুমি এখানে এসে হাওয়া খাচ্ছ?
বজ্জাতের হাড্ডি, একটা কই সরি বলবে তা না করে এখানে এসে মেজাজ দেখাচ্ছে। তাই আমি কর্কশ গলায় বলে উঠলাম, ওই এটা তোর অফিস না যে তোর ফরমাইশ শুনতে হবে। কি এত বড় সাহস আমাকে তুই করে বলছো? আজই তোমাকে চাকরি থেকে বের করে দেব। আমার কথা শুনে দুপুর আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। কোমরে ওড়না পেঁচাতে পেঁচাতে বলে ওঠে, বেশ করেছি, তুই করে বলেছি, 100 বার বলবো তোর চাকরি তুই কর, আমি আর তোর চাকরি করব না। কি মনে করিস নিজেকে? নিজে ভুল করবি আবার নিজেই রাগ দেখাবি? আমি দুপুরকে এক টানে আমার বুকে এনে শক্ত করে জড়িয়ে ধরে ওর চোখে চোখ রেখে বললাম, বিয়ে করবি আমায়? কখনো না, সারা জীবন কুমারী থাকবো, তবুও তোর মতো বজ্জাতকে বিয়ে করব না। আমার থেকে ছোটার জন্য দুপুর ছটফট করছে আর কথাগুলো বলছে। তাই আমি আরও শক্ত করে বুকের সাথে লেপটে নিয়ে ওর কানের কাছে স্লো ভয়েসে বললাম, আপনার কুমারী নামটা যে সে ছোটোবেলায় ঘুচে গেছে, যখন আমাদের বিয়ে হয়েছিল। আমি মানি না এই বিয়ে, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ক্ষমা চাইলে তো তুই ক্ষমা করবি? এত বড় একটা অপরাধ করেও তুই ক্ষমা চাইবি না? দুপুরে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বললাম, ক্ষমা চাইবো তো, তবে এখন না, আজ রাতে বাসর করার পর। আমার কথা শুনে দুপুর লজ্জায় আমার বুকে মুখ লোকায়। আমিও পরম যত্নে ওকে বেঁধে নিলাম ভালোবাসার বাহুডোরে। অতঃপর অবসান হলো আমাদের মান অভিমানের পালা। গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।